বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা। শিক্ষার্থীরা, তোমাদের বাকি সাবজেক্টের ভিডিওগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসবা। চ্যানেলে আসার পরে এই যে প্লেলিস্ট অপশনটি রয়েছে, এটাতে ক্লিক করে নিচের দিকে চলে যাবা, তাহলেই তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে এখানে। তারপরে আমরা মূল আলোচনাতে চলে যাই। আমরা আজ মূলত আলোচনা করব 2.1 অনুশীলনীর উদাহরণের যে অঙ্কগুলো দেওয়া আছে ওই উদাহরণের অঙ্কগুলো নিয়ে, ওগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। যেমন 2.1 লাভ ক্ষতি। আমাদের কখন লাভ হয়? লাভ হয় যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়। মনে করো তুমি একটা জিনিস ক্রয় করেছো 100 টাকা দিয়ে, আর সেটাকে বিক্রি করলে 200 টাকা, তাহলে তোমার 100 টাকা লাভ হলো। এই ক্ষেত্রে লাভ হবে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কি হয়, বেশি হয়। আবার যদি এরকম হয়ে যায় যে তুমি একটা জিনিস ক্রয় করেছো 100 টাকা দিয়ে কিন্তু বিক্রি করেছো 90 টাকা, তাহলে তোমার এই ক্ষেত্রে কি হচ্ছে, 10 টাকা ক্ষতি হচ্ছে, তাই না? এজন্য লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য, আর ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য। এখানে 13 নম্বর পেজে একটি উদাহরণ রয়েছে। উদাহরণ 1, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তো দেখো, এখানে বলছে প্রতি হালি ডিম মানে এক হালি মানে কত, চারটি ডিম কত টাকা, 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম কি করলো, 56 টাকা বিক্রি করলো, তাহলে তার কত টাকা লাভ হবে? ওকে, তো দেখো, এক হালি ডিমের ক্রয় মূল্য মানে 4টা ডিমের ক্রয় মূল্য কত, 25 টাকা। তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্য কত হবে? 2 হালি কেন বের করব, এই যে 2 হালি তিনি 56 টাকায় বিক্রি করেছিলেন, এই জন্যই 2 হালি ডিমের ক্রয় মূল্যটা আমাদের বের। এক হালি ডিমের দাম যদি 25 টাকা হয়, 2 হালি ডিমের দাম কত হবে, 50 টাকা হবে। 25 গুণ 2, তাহলে 25 দুগুণ কত হয়, 50 টাকা হলো। যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, এ দেখো ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, তাহলে বেশি না, বিক্রয় মূল্য বেশি, তাহলে তো লাভ হবে। অতএব এখানে লাভ কত হবে, 56 থেকে এই যে ক্রয় মূল্যটা মানে 50 টাকা বিয়োগ করে দেব। 56 থেকে 50 বিয়োগ করলে কত হয়, 6 থাকে। এখন আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল, 50 টাকা। এই 50 টাকায় আমাদের লাভ কত টাকা হয়েছে, 6 টাকা। তাহলে 1 টাকায় কত টাকা লাভ হবে? দেখো, 50 টাকায় লাভ হচ্ছে 6 টাকা, তাহলে 1 টাকায় কত টাকা লাভ হবে, 6 ভাগ 50। ঐকিক নিয়মে এটাই তো করা হয়, মানে যখন আমরা কমে অর্থাৎ 50-এর চেয়ে তো 1 ছোট, তো যখন এককে কোনো কিছুর মান বের করবো তখন তো ভাগ হয়ে যাবে, তো ভাগ হয়ে গেল। আর 100 টাকা আমাদের এখন কত টাকা আছে, শতকরা। এখানে বলছে না যে শতকরা কত টাকা লাভ হবে, শতকরা মানে 100। এই যে 100 টাকায় কত টাকা লাভ হবে, তাহলে 100 টাকায় লাভ বের করতে হলে ওই 100 উপরে যে গুণ হয়ে যাবে, ঠিক আছে, এই যে গুণ হয়ে গেল। এখন দেখো, এই 50 100-র ভিতর কয়বার যায়, 2 বার যায়। আর এখানে 6 রয়েছে এবং 2 রয়েছে, 6 দুগুণ কত, 12 টাকা। এই যে সে 12 টাকা, তার মানে লাভ হবে 12%। এই পার্সেন্ট আমরা কিভাবে দেব, বুঝবো কিভাবে? ওই যে যখন 100-তে কোনো কিছুর মান বের করব তখন আমরা এরকম পার্সেন্ট দিয়ে দেব। এরপরে 2 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণে দেখো, এখানে উদাহরণ 2, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো ছাগলটির দেখো কি বলা হচ্ছে যে 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি ছাগলটি আরো 800 টাকা বেশি বিক্রয় করা হতো তাহলে আরো লাভ হতো, কত পার্সেন্ট, 8% লাভ হতো। এখন ছাগলটির ক্রয় মূল্য কত তাই নির্ণয় করতে হবে। দেখো, ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, 100 টাকা কেন ধরবো, এই যে 8% আছে, তো তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 8% ক্ষতিতে মানে কি, 100 টাকায় 8 টাকা কম বিক্রি করেছে, তাহলে 100 থেকে 8 বিয়োগ করে দেব। তো 100 থেকে 8 যদি বিয়োগ করা হয় কত থাকে, এই যে 92 থাকে, তাই না, 92 থাকে। এখন 8% যদি লাভ হতো তাহলে কত হতো, 8% লাভ হলে বিক্রয় মূল্য হতো এই যে 100 যোগ 8, মানে আর 100 চেয়ে আরো 8 টাকা বেশি হতো, 108 টাকা হতো।
তো বিক্রয় মূল্য এক্ষেত্রে বেশি কয় টাকা হতো? দেখো, যখন ক্ষতি ছিল তখন হচ্ছে 92 টাকা ছিল, আর যখন লাভ হয়েছিল তখন হচ্ছে 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি করতে হবে কত টাকা যদি তার লাভ করতে হয়? তাহলে এখন হচ্ছে 108 টাকা, আর 92 টাকা যখন বিক্রি করেছিল, অর্থাৎ লস হয়েছিল যখন, তখন 92 টাকা ছিল। এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে কত হয়? এই যে 16 টাকা হলো। তাহলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? 1 টাকার ক্ষেত্রে আমাদের এই 16 দিয়ে ভাগ করে দিতে হবে। আবার এখানে 800 টাকা, এই যে বেশি হলে, দেখছো এই যে 800 টাকা রয়েছে, 800 টাকা বেশি হলে মূল্য কত হবে? এখানে তো এই যে 100 গুণ 800 হয়ে যাবে, আর ভাগ হচ্ছে 16। এখন আমরা এটাকে ভাগ করব। যেমন দেখো এখানে 16, এই যে এখানে 800 রয়েছে, 800 কে 16 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হয়? 50। ওই 50 কে 100 দ্বারা গুণ করে দেবো, এই দেখো, তাহলে কত হলো? 5000 টাকা। এই সেই 5000। কাটাকাটি না করে এভাবে করলে আরো সুন্দর দেখা যায়। তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত? 5000 টাকা। এরপরে 14 নম্বর পেজে একটা ছক দেওয়া হয়েছে, এই ছকটা আমাদেরকে পূরণ করতে হবে। যেমন দেখো এখানে কোনোটাই ক্রয় মূল্য দেওয়া আছে, কোনোটাই বিক্রয় মূল্য দেওয়া আছে, কোনোটা আবার টাকা লাভ হবে সেটা বা ক্ষতি হবে সেটা দেওয়া, আবার এখানে শতকরা লাভ বা ক্ষতি পার্সেন্ট দেওয়া আছে। ঠিক আছে, তো যেটা যেটা দেওয়া নাই ওটা আমাদেরকে বের করতে হবে। যেমন প্রথম যে সারিটা, এটা পূরণ করা আছে। এখানে বলা আছে ক্রয় মূল্য কত টাকা? 600 টাকা, আর বিক্রয় মূল্য হয়েছে 660 টাকা। যেহেতু ক্রয় মূল্যের চেয়ে এখানে বিক্রয় মূল্য বেশি, তাই কি হবে? অবশ্যই লাভ হবে। কত টাকা লাভ হবে? এখানে বিক্রি করা হয়েছে 660, আর ক্রয় মূল্য ছিল 600 টাকা। তাহলে বিয়োগ করে দিলাম, তাহলে এই যে 60 টাকা, এই 60 টাকা হচ্ছে লাভ হবে। এই যে লাভ হবে কত? 60 টাকা। এখন পার্সেন্টেজটা কিভাবে বের করা হয়েছে? দেখো এখানে 600 টাকায় লাভ হয়েছে কত? 600 টাকায় লাভ হয়েছে 60 টাকা। তাহলে 1 টাকায় কত টাকা লাভ হবে? 1 টাকায় 600 টাকায় লাভ হলো তো 60 টাকা, তাই না? 600 টাকায় লাভ হয়েছে এই 60 টাকা। তাহলে 1 টাকায় কতটুকু লাভ হবে? এই যে 60 ভাগ হচ্ছে 600। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে? 100 টাকা আরো বেশি হবে, এই জন্য বেশি হলে উপরে যে গুণ হয়ে গেল, এই যে, আর নিচে 600। কাটাকাটি করবে, এটার সাথে এটা, এটার সাথে এটা কাটা যায়। এটা এর ভিতর কয়বার যায়? 10 বার যায়। তাহলে 10% লাভ হয়, হলো। এই দেখো 10% লাভ হলো। এরপর দেখো ক্রয় মূল্য রয়েছে কত টাকা? 600 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 552 টাকা। তাহলে 552 টাকা যদি হয়, তার মানে তো ক্ষতি হয়েছে, তাই না? বিক্রয় মূল্য বেশি যদি হয় তাহলে তো লাভ হয়, আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। তাহলে এখানে কিন্তু ক্ষতি হয়েছে, তাই না? কত টাকা ক্ষতি হবে? এই দেখো, বিক্রয় মূল্য হচ্ছে এই যে 552, এই ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি। ক্রয় মূল্য কত? 600 টাকা। 600 থেকে এই যে 552 টাকা বিয়োগ করে দেবো, তাহলে কত হলো? 48 টাকা। এই 48 টাকা তার ক্ষতি হয়েছে। এখন ক্ষতির যে পার্সেন্টটা, কত পার্সেন্ট ক্ষতি হবে, এটা কিভাবে বের করব? দেখো এখানে 600 টাকায় তার ক্ষতি হলো কয় টাকা? 600 টাকা হচ্ছে 48 টাকা ক্ষতি হয়েছে, 48 টাকা। এই যে, তাহলে 48 লিখলাম। তাহলে 1 টাকায় কত টাকা ক্ষতি হবে? এই যে 48, 1 টাকায় করতে হলে এই যে ডান পাশে বাম পাশে যেটা থাকবে ওটা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, অতএব এখানে 100 টাকায় কয় টাকা ক্ষতি হবে? 48 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে এই 600। এটা কাটা যায়, এই 0 এটা কাটা যায়। এই যে 6 আছে, 6টা কত? 48, তার মানে এটা 6 যায় 48 এর ভিতর 8 বাড়া, তাহলে 8% তার ক্ষতি হবে। এই যে 8% ক্ষতি হলো। ক্ষতির পরিমাণ কত? 8%। এরপরটা দেখো, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই। দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া নাই, তো এখানে আবার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? দেখো 33 টাকা লাভ হবে। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, ক্রয় মূল্য কত টাকা? এখন দেখো, যেহেতু তার লাভ হয়েছে, তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য কত? 583 টাকা। এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই 33, মানে লাভের অংশটা, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো কত? 550। তাহলে এইখানে হবে 550 টাকা। তাহলে ক্রয় মূল্য 550 টাকা হয়েছে। এখন লাভ হয়েছে কত? 33 টাকা। তাহলে শতকরা কত টাকা লাভ হবে? আমরা এভাবে বের করব, ক্রয় মূল্য থেকেই সবসময় বের করতে হবে। 550 টাকায় লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে দেখো এই যে 33 টাকা। 33 টাকা না, 33 টাকা লাভ হয়েছে। তার মানে আমরা লিখতে পারি 550 টাকা লাভ হয়েছে, 33 টাকা
অতএব 1 টাকায় কতটুকু লাভ হলো? 33 ভাগ হচ্ছে 550। অতএব এখানে দেখো 100 টাকায় কয় টাকা হয়েছে? তো 100 টাকায় কতটুকু? 33 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 500। তো এখন আমরা হিসাব করে দেখি, এখানে একবারে হিসাব করে ফেলতে পারি। দেখো এইভাবে, এই যে 33 গুণ করলাম প্রথমে, তারপরে যে 100 গুণ করলাম, যে মানটা হবে এটাকে ভাগ করব কত দ্বারা? এই যে 550 দ্বারা ভাগ করে দিলাম। কত হবে মানটা? 6 হবে। তাহলে 6% লাভ হচ্ছে এখানে। কয় পার্সেন্ট? এই দেখো 6%, এখানে হবে 6%। এভাবে আমরা এটাকে পূরণ করে দেব। এরপরে দেখো আরেকটা দেওয়া আছে, বিক্রয় মূল্য কত? 856 টাকা। এখানে আবার 107 টাকা ক্ষতি হয়ে গিয়েছে। ক্ষতি হলে বুঝতে হবে যে বিক্রয় মূল্য কিন্তু কম রয়েছে। এজন্য আমরা প্রথমে বিক্রয় মূল্য বের করে নেব। বিক্রয় মূল্য বের করব কিভাবে? এই যে যেহেতু ক্ষতি হয়েছে, 856 টাকা ক্রয় মূল্য ছিল, সেখান থেকে 107 টাকা বিয়োগ করে দেব। তাহলে কত আসে এখানে? 749 টাকা। এই যে 749, 749, 749 টাকা কি হবে? বিক্রয় মূল্য হবে। এখন ক্ষতি কত টাকা হয়েছে? 107 টাকা, তাই না? এখন আমাদের ক্ষতির শতকরা পরিমাণ বের করতে হবে। এখানে আমরা লিখতে পারি এভাবে যে বিক্রয় মূল্য 749 টাকা, আর ক্রয় মূল্য কত ছিল? 856 টাকা, তাই না? 856 টাকা। তো আমরা এই 856 লাগবে আমাদের। 856 টাকায় এখানে ক্ষতি হয়েছে কত? 107 টাকা। 107 টাকা, অর্থাৎ 1 টাকায় কত হবে? 107 ভাগ হচ্ছে 856। তাহলে এখানে 100 টাকায় কত টাকা ক্ষতি হবে? 107, এটাকে 100 দ্বারা গুণ করে দেব, আর এখানে 856 দ্বারা ভাগ করে দেব। এ দেখো মানটা হবে কত? এখানে এইভাবে আমরা হিসাব করব। দেখো 107 গুণ হচ্ছে 100, যে মান হবে তাকে আমরা ভাগ করে দেব কত? 856 দ্বারা। এই যে 56 দ্বারা ভাগ করে দেবো। কাটাকাটি করা না করে এভাবে করাই ভালো। দেখো কত হচ্ছে? 12.5। এক্ষেত্রে এই যে 12.5%। তো 12.5%, এটাই কি হবে? ক্ষতি হবে। এখানে হবে 12.5%। ঠিক আছে, পার্সেন্ট। আচ্ছা, এরপরেরটা দেখো, এরপরেরটাই কি দেওয়া আছে? লাভ দেওয়া আছে কত? 64 টাকা। 64 টাকা লাভ, আর এখানে লাভ হয় 8%। তার মানে 100 টাকায় লাভ হয় 8 টাকা, তাই না? 8 টাকা এরকম। তাহলে আমরা বলতে পারি না, 8 টাকা যদি লাভ হয়, 8 টাকা লাভ হলে, 8 টাকা লাভ হলে কি হলে? লাভ হলো। লাভ হলে ক্রয় মূল্য এখানে কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা, তো 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তো এখানে 1 টাকা যদি লাভ হতো তাহলে কত হলো? ক্রয় মূল্য কত হতো? 100 ভাগ হচ্ছে 8 টাকা। আর এখানে লাভ কত টাকা হয়েছে? 64 টাকা। আমরা বলতে পারি যে 64 টাকা লাভ হলে বিক্রয় মূল্য কত ছিল? এই 100 গুণ 64 ভাগ হচ্ছে 8। এখন দেখো এখানে 100 গুণ হচ্ছে 64 ভাগ হচ্ছে কত? এই 8। মানটা কত আসবে? 800 টাকা। তার মানে এই ক্ষেত্রে ক্রয় মূল্য ছিল 800 টাকা, এই যে এখানে হবে 800। আর তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু তার লাভ হয়েছে, তাহলে 800 টাকার সাথে এই যে তার 64 টাকা লাভ হলো না, এটা যোগ করে দেবো। তাহলে 864, এখানে হবে 864 টাকা। আমাদের এই শখটি পূরণ করা হয়ে গেল। এখন এখানে দেওয়া রয়েছে দেখো 2.2 তে মুনাফা। মুনাফা দেখছো? মুনাফাটা কি? মুনাফাটা হচ্ছে সুদ। মানে এই ক্ষেত্রে মুনাফা হচ্ছে সুদ। সুদ হচ্ছে কি? ব্যাংকে তুমি টাকা রাখবা, মনে করো তুমি 100 টাকা ব্যাংকে জমা রাখলে, তাহলে 1 বছর পরে তোমাকে আরো 10 টাকা বেশি দিয়ে দেবে। তো এই যে 10 টাকা বেশি দিল, এই 10 টাকাই হচ্ছে মুনাফা। এখানে যে 100 টাকা, 100 টাকাটা কি? 100 টাকা হচ্ছে আসল টাকা, আর এখানে 10 টাকা হলো কি? মুনাফা, তাই না? এখন দেখো এখানে মুনাফার হার কত? 100 টাকায় 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। এই যে 100 টাকায় আমরা 10 টাকা কি হলো? আমাদেরকে ইন্টারেস্ট দিল, এটাই হচ্ছে মুনাফার হার, বা এটাকে শতকরা বার্ষিক মুনাফাও বলা হয়। সময়কাল, এই যে আমরা কতটুকু সময় ব্যাংকে আমাদের টাকা জমা রাখলাম, ওটা হচ্ছে কি? সময়কাল। যেমন এখানে 1 বছরের কথা বলা হয়েছে। সরল মুনাফা প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা নিয়ে হিসাব করা হয়, একে সরল মুনাফা, সিম্পল প্রফিট বলা হয়। ঠিক আছে, শুধু মুনাফা বলতে সরল মুনাফাকেই বোঝানো হয়। এখানে দেখো আমরা কতগুলো বিষয় শিখবো, সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক করব। যেমন মূলধন বা আসল, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব।
মুনাফার হার মানে 100 টাকায় কয় টাকা মুনাফা দিবে, এটাকে আর ধরবো। সময়কাল, কত সময় ধরবো, এখানে সময়কালকে এখানে এন ধরবো, এন। আর এখানে মুনাফা মানে যে কয় টাকা লাভ হবে বা প্রফিট, এটা হচ্ছে আয়। আর সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল মানে মুনাফা আর আসল দুইটা মিলে, সুদ আসল মিলে। মনে করো তোমার 100 টাকা রাখছিলে ব্যাংকে, তাই না? 1 বছর পরে তোমাকে আর 10 টাকা বেশি দিল, তাহলে টোটাল কত টাকা হলো? 110 টাকা। এটাকে বলা হয় সুদ আসল বা মুনাফা আসল বলা হয়। তো মুনাফা আসল এর সমান হচ্ছে যে টাকা তুমি আসল রেখেছিলে ওই টাকার সাথে প্রফিটটা অর্থাৎ আয়ের মানটা যোগ করে দিবা। আবার এখান থেকে যদি আমরা প্রফিট বের করতে চাই, যেমন দেখো এখানে এ সমান কত, এ সমান পি যোগ আই। তো এখানে আমরা ডান পাশে যারা আছে তাদেরকে বাম পাশে নিয়ে দেবো, বাম পাশে যেগুলো আছে ডান পাশে নিয়ে দেবো। পি যোগ আই সমান কত? এ হবে এ। এখন দেখো এখান থেকে পি এর মান যদি আমরা বের করতে চাই, পি সমান কত? এ বিয়োগ আই, এরকম। ঠিক আছে। আবার যদি আয় বের করতে চাইতাম তাহলে আয় সমান কত হলো? এ মাইনাস। এরপর দেখো আমরা 15 নম্বর পেজে চলে যাই। 15 নম্বর পেজে এখানে বলছে মুনাফা সংক্রান্ত সমস্যা, মানে মুনাফা সংক্রান্ত কয়েকটা অঙ্ক আমরা এখানে করব। যেমন ক নম্বরে দেখো মুনাফা নির্ণয় করব। উদাহরণ 3, রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না, মানে 6 বছর রাখবেন আর কি। ব্যাংকের বার্ষিক মুনাফা হচ্ছে 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, মানে কত টাকা লাস্টে তিনি মুনাফা পাবেন, এবং মুনাফা সহ তার আসল কত টাকা হবে। দেখো এখানে তিনি টোটাল কত টাকা রাখছে? 5,000 টাকা, এবং কত পার্সেন্ট লাভে? 10%। তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 10 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? 1 টাকায়। 100 টাকায় তো 1 বছরে 10 টাকা, তাহলে 1 টাকায় কত হবে? তাহলে কম হবে। কম হলে সেটা ভাগ হয়ে যাবে। এখন তিনি রেখেছিলেন কত টাকা? 5,000 টাকা। ওই 5,000 টাকায় তাহলে কত হয়? 5,000 টাকায় হলে 1 টাকায় যা হবে তার সাথে এই 5,000 টাকা গুণ করে দিতে হবে। এরপরে তিনি 6 বছর রেখেছিলেন, তাহলে এখানে 6টা গুণ করে দিতে হবে। এই যে 6 গুণ করে দিলাম, ঠিক আছে। এখন এখানে মানটা কত আসে দেখো, এখানে 10 গুণ হচ্ছে 5,000 গুণ হচ্ছে 6, আর এটাকে ভাগ করতে হবে কত? 100 দ্বারা। এই যে এটা কাটা, এটা কাটা যায়, তাহলে থাকে কত? এই দেখো এখানে 10 গুণ হচ্ছে তাহলে কত? 3,000 টাকা। এই 3,000 টাকা, এই দেখো 3,000 টাকা, এত টাকা তার কি হবে? লাভ হবে, মানে প্রফিট। তাহলে আসল সহ কত টাকা হবে? আসল মানে সুদ আসলে কত হবে? আসল তো ছিল 5,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা যদি লাভ হয় তাহলে আসল আর এই 3,000 টাকা মিলে কত হলো? এই যে 8,000 টাকা হয়ে গেল। তার মানে তার সুদ আসলে 8,000 টাকা হয়ে যাবে। এখন দেখো এই জিনিসটাকে আমরা সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে এই যে আসল লাভ তার কত টাকা হয়েছে বলতো? লাভ হয়েছে 3,000 টাকা। এই যে এই টাকা, তাই না? এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখানে দেখো এই যে এটা হচ্ছে আসল টাকা, এই যে পি, এটাকে পি দ্বারা প্রকাশ করব। তারপরে এই যে এখানে 10/100, এটা কি? মুনাফার হার, এটা হচ্ছে আর এর মান, আর, এবং লাস্টে হচ্ছে সময়কাল মানে এন এর মান। এটাই তো হচ্ছে প্রফিট। তাহলে আই সমান পি আর এন, এভাবে আমরা লিখতে পারি। আর যদি আমাদের মুনাফা সহ আসল বের করতে হয়, মানে আসল আর মুনাফার যোগফল মানে এর মান এ সমান কত হবে? এ সমান হচ্ছে আসল মানে পি যোগ হচ্ছে কি? প্রফিটটা, ঠিক আছে না? মানে পি যোগ আই, তাহলে আমরা টোটাল তার সুদ আসলটা পেয়ে যাব। পি আর আই মানে কত? আই মানে তো কেবল দেখলাম পি আর এন, এই যেটা পি আর এন। এখান থেকে পি যদি কমন নিয়ে যায় তাহলে এখানে পি কমন এলে এখানে কি থাকে? 1 থাকে, আর এখানে থাকে আর এন, এই যেটা। তাহলে এ সমান এই সূত্র, দুইটা সূত্র, একটা হচ্ছে আই সমান পি আর এন, এটা হচ্ছে প্রফিট বের করার সূত্র মানে মুনাফা বের করার, আর এটা হচ্ছে সুদ এবং আসল বের করার সূত্র। এখন আমরা এই সূত্র দিয়ে কয়েকটা অঙ্ক করব। যেমন দেখো 3 নাম্বার অঙ্ক, এখানে ওই যে আমরা যে অঙ্কটা করলাম ওইটার বিকল্প সমাধান। এখানে দেখো ওই যে লোকটা ব্যাংকে টাকা রেখেছিল, তাই না? কত টাকা রেখেছিলেন তিনি? 5,000 টাকা রেখেছিলেন, ওইটা হবে পির মান 5,000 টাকা। এবং মুনাফার হার কত? আর এর মান কত? এই যে 10%, 10% মানে কত? 10/100। আর এখানে সময় কত? এন এর মান 6 বছর, এই যে 6। তাহলে আয়ের মান বের করতে হবে। আয় সমান কত? আয় সমান হচ্ছে কত? পি এন আর, এটা না সূত্র? তো পির মান কত? পির মান এখানে 5,000 টাকা, এই যে 5,000
গুণ এন এর মান কত, এন তো 6, 6 দিলাম। আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 10/100। দেখো পার্সেন্ট যখন বলবে তখন অবশ্যই 100 দ্বারা ভাগ করে দিতে হবে। এখন দেখো এখানে 5,000 টাকা গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে এখানে কত 10, এখানে এই করে গুণ আছে আর ভাগ কত, এখানে নিচে আছে 100, এই 100 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে দেখো এই যে 3,000 টাকা, এটা হচ্ছে কি 3,000 টাকার লাভ। এবং আরেকটা সূত্র আছে না, যে সুদ আসলে কত টাকা, সুদ পি যোগ পি এন আর, এটা ওকে, অথবা পি ইন্টু 1 প্লাস আর এই যে এটা। তাহলে এখানে দেখো পির মান কত ছিল 5,000, এই যে 5,000 বসে দিলাম, 1 যোগ আর এর মান কত, আর এর মান তো 10/100 গুণ হচ্ছে 6, এই যেটা। তো এখানে আমরা মানটা হিসাব করে ফেলি কত আসে দেখি। এখানে 1 যোগ এখানে দেখো 10 গুণ 10 গুণ কত 6, এই যে 10 গুণ 6, এটাকে আমরা ভাগ করে দেবো। কত দ্বারা ভাগ করবো, দেখো এখানে ভাগ তো নিচে আছে 100, এই যে 100 দ্বারা ভাগ করে দিলাম, যে মানটা হবে এটার সাথে আবার আমাদের এই যে 5,000টা গুণ করে দিতে হবে। 5,000 গুণ করে দিলাম, এই যে কত 8,000 টাকা হয়ে গেল, তাই না? এইভাবে আমরা মান বের করে ফেললাম। এই দেখো 8,000 সুদ এবং আসলে 8,000 টাকা হলো। এরপর আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বর হচ্ছে আসল বা মূলধন নির্ণয় করা। কিভাবে আমরা মূল টাকাটা বের করব। এখানে দেখো আমরা যে সূত্রটা আমরা জানি, আই সমান কত পি এন আর, এই সূত্রটা তো জানি। এখানে পিটা হচ্ছে আসল, এই আসল টাকা কিভাবে বের করব। দেখো আসল টাকা বের করার জন্য আমাদের পির মান বের করতে হবে। তার জন্য আমরা ডান পাশে যারা আছে তাদেরকে বাম পাশে এবং বাম পাশে যারা আছে তাদেরকে ডান পাশে নিয়ে যাব। পুরো সাইডটাকে এক্সচেঞ্জ করলাম। এখান থেকে আমরা পির মান বের করব। পি সমান কত হচ্ছে আই ভাগ এন আর হচ্ছে, আই ভাগ এন আর। এখানে আই হচ্ছে প্রফিট লাভ টাকা, এন হচ্ছে সময়, আর হচ্ছে কি এখানে আর হচ্ছে শতকরা মুনাফার হার। আচ্ছা, তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে দেখো 4 নম্বরে, শতকরা বার্ষিক 8.1/2 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। মানে এখানে পির মান বের করতে বলেছে, আসল টাকা কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তো এখানে দেওয়া আছে কত শতকরা বার্ষিক কত 8.1/2 টাকা মুনাফার, এটাই হচ্ছে মুনাফার হার। মুনাফার হার এখানে কত দেওয়া আছে দেখো 8.1/2 এরকম দেওয়া আছে না, এইটা এত পার্সেন্ট মনে করো আর এর মান, আর এর মান কত এত পার্সেন্ট। এখন এখানে পার্সেন্টটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে চাই তাহলে কত হবে, এই যে 8 এর সাথে 2টাকে গুণ করতে হবে, গুণ করে এই 1 এর সাথে যোগ করতে হবে, আর ভাগ নিচে যা আছে তাই দিয়ে ভাগ করতে হবে 2 দ্বারা। তাহলে দেখো 8 দুগুণে 16 আর 1, তাহলে 17 হয়ে যায়, 17 আর এখানে রয়েছে 2। আর এখানে দেখো আবার পার্সেন্ট আছে, পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে 100 দ্বারা ভাগ করতে হবে। এই যে এখানে কত আছে 16/2, এটা আবার 100 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে আমরা মানটা পেয়ে যাব। যেহেতু আমাদের শতকরা মান দেওয়া আছে এখানে পার্সেন্টেজ, এখানে দেখো 17 ভাগ হচ্ছে কত, এখানে 2 গুণ 100, এটার মান আমরা হিসাব করে নেব কত আসে, এখানে 0.085, 0.085 এটা হলো, তাই না? এটা হচ্ছে আর এর মান, আর এর মান হচ্ছে কত 0.085%। এখন আমরা এই যে আর এর মানটা এই যে সমীকরণটা, এই সমীকরণটাতে বসিয়ে দেব। পি সমান কত, পি সমান হচ্ছে আই ভাগ আর এন, আর এন। এখানে আয়ের মান কত, আয়ের মান দেখো এই যে এটা হচ্ছে আয়ের মান 2550 টাকা, এই যে 2550, 2550, 2550 এটাকে ভাগ করব কত, আর এর মান 0.085, আর এন এর মান কত 6, এন এর মান কত দেওয়া আছে, এই দেখো 6 দেওয়া আছে। এখন এটাকে আমরা কিভাবে হিসাব করব, ক্যালকুলেটর দিয়ে হিসাব করব। এই দেখো উপরে দেওয়া আছে কত 2550, এই দিলাম, ভাগ ব্র্যাকেট দিয়ে দেব 0.085 গুণ কত 6, আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে দিতে হবে, কত হয় 5,000 টাকা, এই যে 5,000 টাকা, ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে আসল টাকা, এই যে 5,000, এভাবে আমরা বের করে ফেলতে পারি। এরপর দেখো গ নম্বরে চলে যায়, মুনাফার হার নির্ণয়, মানে আর এর মান নির্ণয় করব। আর এর মান কিভাবে নির্ণয় করব, ওই সূত্র দিয়েই, আই সমান কত পি এন আর, এই যে, বা এখান থেকে আমরা আর এর মান নির্ণয় করবো, এই জন্য এটাকে সাইড চেঞ্জ করে নেব, এই যে
সমান কত হয় আই, বা এখান থেকে আর সমান কত লেখা যায়, আর সমান লেখা যায় আই ভাগ পি এন। এই দেখেন, তো এখানে দেখো আমরা অঙ্কে চলে যাই এখন। শতকরা বার্ষিক কত মুনাফায়, মানে কত টাকায় মুনাফায় 3000 টাকায় 5 বছরের মুনাফা হবে কত, এই যে 1500 টাকা হবে। ঠিক আছে, 1500 টাকা হবে। এখন আমাদের এখানে যা যা মানগুলো দেওয়া আছে, যেমন এখানে আসল টাকা হচ্ছে 3000 টাকা আর মুনাফা হচ্ছে 1500 টাকা। মুনাফার হার নির্ণয় করতে হবে এবং এন এর মান দেওয়া আছে 5 বছর, 5 বছর দেওয়া আছে। এখন দেখো এখানে এই যে সূত্রটা আমরা ব্যবহার করলাম, এই সূত্রে মানটা বসিয়ে দেবো। এখানে দেখো আয়ের মান কত, আয়ের মান হচ্ছে এই যে 1500 টাকা, 1500। তাহলে এখানে 1500। পির মান কত, পির মান হচ্ছে এই যে 3000, তাহলে 3000। আর এন এর মান কত, এন এর মান হচ্ছে এই যে 5, তাহলে এটা হচ্ছে এন এর মান কত 5। এই যে এখন আমরা এটাকে হিসাব করব, হিসাব করলে মানটা কত আসে দেখো, উপরে রয়েছে কত 1500, এই যে 1500 ভাগ এখানে 3000, এই যে 3000 গুণ হচ্ছে এই 5, ব্র্যাকেট ক্লোজ করলাম, কত টাকা হয় এই যে দেখো এত হলো। যা হবে ওটাকে আবার 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা শতকরা পেয়ে যাব কত 10%, এই যে 10%, এটাকে লাস্টে এটা পার্সেন্ট দিয়ে দেবো। দেখছো এখানে কিন্তু শতকরা বের করার জন্য 100 দ্বারা গুণ করলাম, ওইটা কোথাও লেখার দরকার নেই। এই যে এখানে কত হলো 10%। তারপরে আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। এখানে বলা হচ্ছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে কত টাকা হয়, 5500 টাকা হয়। মুনাফা আসলের যদি 3/8 অংশ হয়, তাহলে আসল এবং মুনাফার হার নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমরা জানি আসল এবং মুনাফা সমান কত হয়, মুনাফা যোগ আসল হয়, সুদ আসল হয়, তাই না? সুদ যোগ আসল মানে কি, সুদ আসল, বা আসল যোগ মুনাফা, তাহলে মুনাফা আসল এরকম। দেখো এখানে আসল টাকা এবং আসলের 3/8 অংশ, এটার মান কত হবে, এই যে এটা হবে সুদ আসল, তাই না? তো আসল যা হবে আর আসলের 3/8 অংশ হচ্ছে মুনাফা হবে। এখানে 3/8 অংশ কি হবে, 3/8 অংশ হবে কি বলতো, মুনাফা। এই যে বলছে না যে মুনাফা হচ্ছে আসলের 3/8 অংশ, তাহলে 3/8 অংশ মুনাফা কত, আসলের 3/8 অংশ। তো দেখো এখানেও আসল আছে, এই জায়গাও আসল আছে, এখানেও আসল আছে। তো আসলটাকে আমরা কমন নিলাম, কমন নিলে এখানে কি থাকে 1 থাকে, আর এখানে কত থাকে 3/8 থাকে। এইটা 3/8 আর এটা সমান কত, এটা টোটাল হচ্ছে এই যে 5500 টাকা, এখানে 5500 লিখলাম। এখন দেখো এই যে 1 যোগ 3 ভাগ 8, এটাকে আমরা লসাগু করব, কত হয় 8, 8 যোগ 3, তাহলে 8 আর 3 যোগ করলে কত হয় 11 ভাগ হচ্ছে 8, তাহলে এই যে 11 ভাগ 8 আর এটা হচ্ছে আসল, এটার মান কত 5500 টাকা। এখন আসল টাকা কত হবে, এখানে আসল বের করতে হলে এই যে সংখ্যাটা সমীকরণের ওই পাশে যায় উল্টে যাবে, নিচে যে ছিল সে উপরে চলে যাবে, আর উপরে যে থাকবে সে নিচে চলে যাবে, কারণ উপরে যেটা আছে সেটা তো গুণ আছে, গুণ থাকলে ভাগ হয়ে যায়, এর জন্য নিচে চলে যাবে। এখানে মানটা কত ছিল দেখো 5500, আর এখানে হচ্ছে এই যে নিচে রয়েছে কত 8, এটা উপরে চলে যাবে, 8টা উপরে যে গুণ হবে, আর উপরে কত ছিল 11, এই 11 যে নিচে ভাগ হয়ে যাবে। এখন এটাকে আমরা হিসাব করব, ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করলেই হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে আর ঝামেলা হবে না, কাটাকাটি করা লাগবে না। যেমন দেখো এখানে উপরে রয়েছে কত 5500, এটাকে গুণ করব কত দ্বারা, 8 দ্বারা গুণ করব, এবং ভাগ করব কত দ্বারা, এই যে 11 দ্বারা ভাগ করে দিলাম, কত হলো 4000 টাকা, এই যে 4000, তাই না 4000 টাকা। এই যে 4000 টাকা এটা হচ্ছে আসল টাকা, তাহলে লাভ কত টাকা হয়েছিল, তো সুদ আর আসল মিলে হচ্ছে 5500 টাকা, তাই না? এ দেখো সুদ আর আসল মিলে কত 5500 টাকা। এখান থেকে যদি 4000 টাকা বিয়োগ করে দেওয়া হয়, 4000 টাকা বিয়োগ করলে কত হয়, এই যে 1500 টাকা হয়, তাই না? এই 1500 টাকা কি এটা হচ্ছে লাভের অংশ, তার বা মুনাফা। এখানে মুনাফা হচ্ছে 1500 টাকা, তাই না? এখন আর এর মান কত হবে, ওই যে আমরা তো জানি আর সমান কত, আর সমান আমরা কি জানি পিএনআর সমান কত, আয় লেখা যায়, এখান থেকে আর এর মান বের করব, আর সমান কত হয়, আর সমান হচ্ছে আই ভাগ পিএন হয়, পিএন। তো এখানে আয়ের মান কত দেখো, আয়ের মান তো 1500 টাকা, এই যে 1500, আর পির মান কত, পির মান তো এখানে আমরা আসল টাকা পেয়ে গেলাম, আর এই যে 4000 টাকা। আর এন এর মান কত, কয় বছর রাখা হয়েছিল, এন এর মান দেখো 3 এন এর মান হচ্ছে 3 বছর রাখা হয়েছিল, এই যে 3 বছর, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করে দেবো।
এখন আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো এই মানটা। প্রথমে এই যে উপরে রয়েছে 1500, দেখছো 1500 ভাগ করলাম, ভাগ করবো, এই যে ভাগ করার পরে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলাম। তারপরে এখানে দেখো 4000 গুণ হচ্ছে এই 3, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে সমান চিহ্ন চাপলে কত এত আসে। এটাকে কি করতে হবে, যেহেতু মুনাফার হার নির্ণয় করব তাই 100 দ্বারা গুণ করে নিতে হবে। এই যে কত হয় 12.5%, 12.5%, এটা হচ্ছে মুনাফার হার এখানে 12.5%। এইভাবেও লিখতে পারো, আর আমরা যেভাবে বের হয়েছে ওইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে ঘ নম্বরে আমরা সময় নির্ণয় করব, ওই সূত্র থেকেই আমরা সময় নির্ণয় করব। কোন সূত্র, এই যে PNR সমান কত আই। এখান থেকে আমরা এন সমান কি লিখতে পারি, এন সমান লিখতে পারি আই ভাগ হচ্ছে PR, এইভাবে লিখতে পারি। তো এখানে এখানে আয়ের মান যা দেওয়া আছে, দেখো এই যে এখানে 7 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে, বার্ষিক 12% মুনাফায় কত বছরে, এই যে 10,000 টাকায় মুনাফা কত টাকা হবে, 4800 টাকা হবে। কত বছর, এটা হচ্ছে পির মান, এটা পির মান, আর এটা হচ্ছে আয়ের মান। আর এখানে দেখো আর এর মান হচ্ছে, এটা হচ্ছে আর এর মান। এখানে আর এর মান কত, 12%, 12% না, 12% মানে কত, 12 ভাগ 100, 12 ভাগ 100 মানে 12কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত পাবে, দেখো 12 ভাগ হচ্ছে 100, এই যে 100 দ্বারা ভাগ করলে কত হয়, 0.12 হয়, এই যে 0.12। এই মানগুলো বসাই দেব। আয়ের মান কত, দেখো আয় সমান কত, এই যে 10,000, আয় কত 10,000, এই যে 1 2 3। আর পির মান, সরি এখানে হচ্ছে আয়ের মান, এটা না, আয়ের মান কত, এই যে 4800 টাকা, 4800, তার মানে 4800। আর পির মান কত 1 2 3, আর এখানে আর এর মান কত 0.12, এই মানটা এখানে কত আসে দেখো, এই যে 4800 ভাগ ভাগ করতে হবে এখানে 10,000, 10 নিলাম, 1 2 3 গুণ হচ্ছে 0.12, এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কত হয় 4 হয়। তার মানে এখানে 4 বছর, এই যে 4 বছর, ঠিক আছে, এটার মান কত হবে 4 বছর হলো। এইভাবে আমরা সময় বের করে ফেলতে পারি, দেখছো 4 বছর। তো আলহামদুলিল্লাহ আমরা অনুশীলনী 2.1 এর আগে যে উদাহরণগুলো দেওয়া আছে সবগুলো উদাহরণ নিয়ে আলোচনা করলাম, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এই অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।